ডাউকির জলের নিচে যা ঘুমিয়ে আছে তাকে ডেকো না। আর ক্যারামবোর্ডের গুটি যখন নিজে নিজে সরে গেল, তখন চারজনের মধ্যে যে মৃত বন্ধুটির পালা ছিল সে নিজেই গুটি তুলে নিল, অথচ ৭.৫ বছর আগেই তার কফিন মাটিতে নামানো হয়েছিল। জানতে হলে পুরো এপিসোড শেষ পর্যন্ত শুনুন। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড ১৫০-এ আপনাদের স্বাগত। ঘড়ির কাঁটায় ঠিক রাত ৯টা বাজে। রাত ৯টা মানেই অশরীরীর ভয়ের আসর, যে আসরে আলো নেভে যুক্তি থমকে যায়, আর পৃথিবীর পর্দা একটু সরে গিয়ে সেই অন্য দুনিয়ার হাওয়া এসে গায়ে লাগে। আজকের এই বিশেষ এপিসোড ১৫০-এ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দুটি এমন ঘটনা যা শুনে আপনার বুকের ভেতরে একটা ঠান্ডা স্রোত বয়ে যাবে। আপনার চারপাশের অন্ধকারটা হঠাৎ একটু বেশি গভীর মনে হবে। প্রথম ঘটনাটি এসেছে মেঘালয়ের ডাউকি থেকে। ভারতের সেই জায়গা যেখানে নদীর জল এতটাই স্বচ্ছ যে নৌকা ভাসছে মনে হয় না, শূন্যে ভাসছে মনে হয়। কিন্তু সেই জলের নিচে কি লুকিয়ে আছে তার খবর যারা জেনেছে তারা আর কখনো সেই জলের কাছে যায়নি। ডাউকির এক পিশাচিনীকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটে গেছে তা শুনলে আপনার রাতের ঘুম উড়ে যাবে। আর দ্বিতীয় ঘটনাটি ভারতের আরেকটি রাজ্যের এক ছোট্ট গ্রাম থেকে, যেখানে ৪ বন্ধু সন্ধ্যার পর প্রতিদিন ক্যারাম বোর্ড খেলত। কিন্তু সেই ৪ জনের একজন ৭.৫ বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল। তারপরও খেলা বন্ধ হয়নি, বরং একদিন রাতে বোর্ডের উপর একটা ঘটনা ঘটল যা বাকি ৩ জন আজ পর্যন্ত কাউকে বলতে পারেনি। ভয় নয়, অবিশ্বাসের ভয়ে। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ। যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তারা আজকের এই বিশেষ এপিসোডে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন ১৫০, যদি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। শুরু করছি আজকের এপিসোড ১৫০-এর প্রথম ঘটনা, মেঘালয়ের ডাউকির সেই পিশাচিদের ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রাজীব চক্রবর্তী। রাজীব মেঘালয়ের শিলং শহরের বাসিন্দা, বয়স ৩৫। পেশায় তিনি একটি রাজ্য সরকারের অধীনস্থ দপ্তরে কেরানির কাজ করেন। শান্ত সরল মানুষ, সংসার নিয়ে ব্যস্ত থাকেন। ভূত প্রেতে তেমন বিশ্বাস নেই বললেই চলে, বরং এসব নিয়ে আগে হাসতেন। কিন্তু ২০২৪ সালের অক্টোবর মাসে তার এক আত্মীয়ের সাথে যা ঘটেছে এবং তিনি নিজে যা প্রত্যক্ষ করেছেন, তারপর থেকে তিনি আর হাসেন না এই বিষয়ে। অসংখ্য ধন্যবাদ রাজীবকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি রাজীবের ভাষায় বলছি, ঠিক যেভাবে তিনি বিস্তারিত জানিয়েছেন সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। ডাউকি, এই নামটা যারা একবার শুনেছেন তারা কখনো ভোলেননি। মেঘালয়ের পশ্চিম জৈন্তিয়া হিলস জেলায় একটা ছোট্ট শহর, উমানগট নদীর তীরে। সেই নদীর জল এতটাই স্বচ্ছ, এতটাই নীলচে সবুজ যে নৌকা চালালে মনে হয় নৌকা জলের উপর নয়, শূন্যের উপর ভাসছে। জলের নিচের পাথর, বালি, শ্যাওলা সব দেখা যায় অবিকল কাঁচের মতো। পর্যটকদের কাছে এই জায়গা স্বর্গের মতো। কিন্তু ডাউকির পুরনো বাসিন্দারা জানেন এই জলের একটা রাত্রিকালীন রূপ আছে, যে রূপ দেখার জন্য কেউ আসে না, কারণ যে দেখতে যায় সে সহজে ফিরে আসতে পারে না। আমার মামাতো ভাই সুব্রত চক্রবর্তীর কথা বলতে হবে। সুব্রত বয়সে আমার চেয়ে বছর ৩ বড়, থাকত শিলংয়েই, কিন্তু কাজের সূত্রে মাঝে মাঝে ডাউকি যেতে হতো। বাংলাদেশ সীমান্তের কাছে ছোট্ট একটা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সাথে জড়িত ছিল তাদের। নদীর ঘাটের কাছে একটা গুদাম ঘর ছিল তাদের অফিসের। সুব্রতর স্বভাব ছিল অ্যাডভেঞ্চার প্রিয়। যে কোনো জায়গায় গেলে সেই জায়গার ইতিহাস, স্থানীয় লিকবন্ধনী এসব জানতে পছন্দ করত। আর ডাউকিতে তো লিকবন্ধনীর অভাব নেই। ডাউকির স্থানীয় খাসি জনগোষ্ঠীর মানুষরা বলেন উমানগট নদীর একটা বিশেষ অংশ আছে যেখানে গভীর রাতে মেয়েদের গান শোনা যায়। জলের নিচ থেকে ভেসে আসে সেই গান, খুব মিষ্টি, খুব করুণ। যে শোনে সে সেই গানের দিকে এগিয়ে যেতে চায়, এগিয়ে গেলে আর ফেরা হয় না। স্থানীয়রা এই সত্তাকে বিভিন্ন নামে ডাকেন। কেউ বলেন জলের পরী, কেউ বলেন নদীর দানব, কিন্তু তাদের ভাষায় একটি শব্দ আছে যার বাংলা অর্থ হয় যে জলে ডুবিয়ে খায়। রাতের বেলায় নদীর কাছে একা যাওয়া নিষিদ্ধ,
বিশেষত অমাবস্যার রাতে। সুব্রত এসব জানত, কিন্তু হাসত, বলতো এসব খাসি লোকগল্প, পর্যটকদের ভয় দেখানোর জন্য। 2024 সালের অক্টোবর মাসে সুব্রত একটা কাজের ডাউকিতে গেল। 3-4 দিনের কাজ, থাকতো নদীর কাছের একটা ছোট্ট গেস্ট হাউসে। আমি তখন শিলংয়ে। সুব্রত যাওয়ার আগে আমাকে বলে গেল, রাজীব, ডাউকি থেকে একটু ঘুরে আসিস, উমানগড় নদীটা অসাধারণ। আমি বললাম পরে যাব, কিন্তু দ্বিতীয় দিনের রাতে সুব্রতর ফোন এলো। রাত তখন প্রায় 11:30। ফোনে সুব্রতর গলা একটু অদ্ভুত, কাঁপছে না, কিন্তু গলায় সেই স্বাভাবিক জোরটা নেই। সুব্রত বলল, রাজীব, একটু আজব কথা বলবো। আমি বললাম, বল। সুব্রত বলল, গত রাতে গেস্ট হাউসের জানলা খোলা ছিল, নদীর দিক থেকে একটা গান ভেসে আসছিল, খুব মিষ্টি গান। ভাষা বুঝলাম না, কিন্তু সুরটা এত সুন্দর যে আমি বিছানা থেকে উঠে জানলার কাছে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, তারপর? সুব্রত বলল, তারপর মনে হলো বাইরে যাই, নদীর কাছে যাই। কিন্তু সেই মুহূর্তে গেস্ট হাউসের কেয়ারটেকার, বুড়ো মানুষটা, মনে হয় 60-65 বয়স, সে এসে আমার কাঁধে হাত দিল, বলল, বাবু, জানলা বন্ধ করুন, রাতে এই গান শুনলে বাইরে যেতে নেই। আমি চুপ করে থাকলাম। সুব্রত বলল, আমি বললাম, কিসের গান? সে বলল, নদীর গান, ওটা আপনাকে ডাকছে, বাইরে গেলে আর আসতে পারবেন না। আমি বললাম, তুই জানলা বন্ধ করলি? সুব্রত বলল, হ্যাঁ, কিন্তু জানলা বন্ধ করার পরেও সেই গান শুনতে পাচ্ছিলাম, কান থেকে যাচ্ছে না। আমি তখন বিষয়টা গুরুত্ব দিলাম না, বললাম, তুই ক্লান্ত আছিস, আর ওই কেয়ারটেকার বুড়োটা পর্যটকদের ভয় দেখায়। সুব্রত বলল, হয়তো। তারপর ফোন রাখল। পরের দিন সুব্রতর কাজ ছিল। সন্ধ্যায় সে গুদামঘর থেকে ফেরার পথে নদীর ধার দিয়ে একটু হেঁটে আসবে বলে ঠিক করল। তখন সন্ধে 7-8-এর মধ্যে। নদীর ঘাটের কাছে একটা পাথরের সিঁড়ি নেমে গেছে। পর্যটকরা দিনের বেলায় সেখান থেকে নৌকায় ওঠে। সুব্রত সেই সিঁড়িতে বসে একটু বিশ্রাম করছিল। সন্ধ্যার আলোয় নদী তখন সোনালি রং ধরেছে। তখন সে দেখল, নদীর ওপাশে ঘাটের বিপরীত তীরে একটা মেয়ে দাঁড়িয়ে, পানিতে পা ডুবিয়ে, সাদা পোশাক, চুল খোলা, দাঁড়িয়ে আছে, কিন্তু কোথাও তাকাচ্ছে না, স্থির। সুব্রত প্রথমে ভাবল পর্যটক, কিন্তু সেই তীরে যাওয়ার পথ নেই সরাসরি, নৌকা ছাড়া ওপাশে যাওয়া যায় না, আর সন্ধ্যার পর নৌকা চলে না। সুব্রত উঠে দাঁড়ালো, মেয়েটার দিকে একটু মনোযোগ দিয়ে তাকালো। মেয়েটা ঘুরল। সুব্রত পরে আমাকে বলেছিল, মেয়েটার মুখ দেখার মুহূর্তে তার বুকে একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল। ভয় নয়, তবু একটা অনুভূতি, যেন শরীর থেকে শক্তি একটু বেরিয়ে যাচ্ছে। মেয়েটার মুখটা স্পষ্ট দেখতে পায়নি, কারণ দূরত্ব বেশি ছিল, কিন্তু মেয়েটার চোখের দিকটা, সেটা অন্ধকার, মানে সন্ধ্যার আলোয় মানুষের চোখে একটু আলোর প্রতিফলন দেখা যায়, কিন্তু মেয়েটার চোখে কোনো প্রতিফলন নেই। তারপর মেয়েটা একটু মুখ হাঁ করল এবং গান শুরু করল। সেই একই গান, গতরাতে জানালার বাইরে যে গান শুনেছিল। সুব্রত বলেছিল, সেই গান শোনা মাত্র তার পা এগিয়ে গেল জলের দিকে। সে নিজে বুঝতে পারছিল না সে হাঁটছে কেন, কিন্তু পা থামছে না। সিঁড়ি নেমে জলের কাছে গেল, জলে পা দিল। জল ছিল বরফের মতো ঠান্ডা। সেই ঠান্ডার ধাক্কায় সুব্রতর একটু যেন সংবিত ফিরল। সে থামল। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে কেউ তার কাঁধ ধরল। সেই বুড়ো কেয়ারটেকার। সে বলল, বাবু, এখানে কি করছেন? উঠে আসুন। সুব্রত বলল, সেই মেয়েটা। ওপাশে তীরের দিকে আঙুল তুলল। বুড়ো তাকালো, তারপর বলল, কোথায় মেয়ে? কিছু নেই। সুব্রত তাকালো, ওপাশে তীর ফাঁকা, সেখানে কেউ নেই। বুড়ো সুব্রতকে টেনে তুলল, বলল, চলুন, এখানে থাকবেন না। গেস্ট হাউসে ফিরে সুব্রত বুড়োকে জিজ্ঞেস করল, ওই মেয়েটা কে? ওপাশে দাঁড়িয়ে গান গাইছিল। বুড়ো কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, বাবু, আপনি কি সত্যিই জানতে চান? সুব্রত বলল, হ্যাঁ। বুড়ো বলল, আসুন বসি। দুজন গেস্ট হাউসের বারান্দায় বসল। রাত তখন নামছে, নদীর দিক থেকে হাওয়া আসছে। বুড়ো বলতে শুরু করল, এই অঞ্চলে একটা বিশ্বাস আছে, উমনাগট নদীর একটা বিশেষ অংশে একটি সত্তা বাস করে। সে নারীর রূপ ধারণ করতে পারে। তার কণ্ঠস্বর এত মিষ্টি যে যে শোনে সে নিজের ইচ্ছায় জলের দিকে যায়। পুরুষ মানুষদের প্রতি তার বিশেষ আগ্রহ। এই সত্তার নাম স্থানীয় ভাষায় উচ্চারণ করতে নেই, করলে সে শুনতে পায়। বুড়ো তাই নাম বলল না।
বুড়ো বলল ২০ বছর আগে একজন পর্যটক এসেছিল, কলকাতার ছেলে। ডাউকিতে ছবি তুলতে এসেছিল। রাতে নদীর ধারে গেছিল একা। পরের দিন সকালে তাকে আর পাওয়া যায়নি। তার জুতো পাওয়া গিয়েছিল সিঁড়ির একেবারে নিচের ধাপে, জলের ঠিক কিনারে। তার আগেও একটা ঘটনা হয়েছিল। একজন স্থানীয় মাঝি, বয়সে তরুণ, রাতে নদীতে মাছ ধরতে গিয়েছিল। নৌকা পাওয়া গিয়েছিল ভেসে, মাঝিকে পাওয়া যায়নি। এই সত্তার সাথে যোগ কিভাবে হয় তাও বলল বুড়ো। সে প্রথমে স্বপ্নে আসে। স্বপ্নে দেখায় নদীর জলের নিচে একটা ঘর আছে, সেখানে আলো জ্বলছে, সেখানে যেতে হবে। তারপর দিনের আলোয় বিকেলের দিকে মানুষের রূপে দেখা দেয়, আর রাতে সেই গান ধরে। যে 3টে ধাপ পার করে সে চতুর্থ রাতে জলের মধ্যে নিজেই হেঁকে যায়। সুব্রত জিজ্ঞেস করল, আমি কি দ্বিতীয় ধাপে আছি? বুড়ো বলল, হ্যাঁ। কাল প্রথম রাতে গান শুনেছেন, আজ বিকেলে দেখেছেন, আগামীকাল রাতে সে আরও কাছে আসবে। সুব্রত জিজ্ঞেস করল, এর থেকে বাঁচার উপায় আছে? বুড়ো বলল, আছে, কিন্তু কঠিন। সেই রাতে সুব্রত আমাকে ফোন করল, সব বলল। আমি শুনে প্রথমে ভাবলাম সুব্রত হয়তো পরিবেশের প্রভাবে কিছুটা বিভ্রান্ত হয়েছে। ডাউকির পরিবেশ রহস্যময়। রাতে নদীর আওয়াজ অদ্ভুত শোনায়। মেঘের ছায়ায় নদীর পাশের গাছপালা অন্যরকম দেখা যায়। কিন্তু সুব্রতর গলার স্বর আমাকে থমকে দিল। সুব্রত বলল, রাজীব, ওই মেয়েটার চোখে কোনো আলো ছিল না। জলের মধ্যে যখন আমার পা গেল, আমি বুঝতে পারছিলাম পা যাচ্ছে, কিন্তু থামাতে পারছিলাম না। এটা স্বাভাবিক না। আমি সিদ্ধান্ত নিলাম পরের দিন ডাউকি যাব। পরের দিন ভোরে রওনা হলাম। শিলং থেকে ডাউকি প্রায় ৬৫ কিলোমিটার। পৌঁছালাম দুপুরের আগে। গেস্ট হাউসে পৌঁছে সুব্রতকে দেখে চমকে গেলাম। মাত্র 2 দিনে সুব্রতর চেহারা বদলে গেছে। চোখের নিচে কালো দাগ, মুখ ফ্যাকাশে, শরীরে একটা অবসাদ, যেন বয়স কয়েক বছর বেড়ে গেছে। সুব্রত বলল, তুই এলি, ভালো করলি। আমি সেই বুড়ো কেয়ারটেকারকে খুঁজলাম, পেলাম রান্নাঘরের পাশে। বয়স হয়েছে, মুখে বলি রেখা আছে, কিন্তু চোখ দুটো সজাগ। আমি জিজ্ঞেস করলাম, কাকা, আমার ভাই সুব্রতর কি হয়েছে? বুড়ো বলল, সে সেই সত্তার নজরে পড়েছে। আজ 3য় রাত। 3য় রাতে সে আবার দেখা দেবে, এবার আরও কাছে। আমি জিজ্ঞেস করলাম, বাঁচানোর উপায় কি? বুড়ো বলল, এই অঞ্চলে একজন পুরনো জ্ঞানী মানুষ আছেন, নং ডাওয়ার। বয়স 80-র ওপরে। তিনি এই এলাকায় 50 বছর ধরে আছেন। এই সত্তার সম্পর্কে তিনি জানেন। তার কাছে যাওয়া দরকার। আমরা গেলাম। নং ডাওয়ারের বাড়ি গেস্ট হাউস থেকে কিছুটা ভেতরের দিকে। একটা ছোট্ট পাহাড়ের গায়ে লাগানো কাঠের বাড়ি। তার চারপাশে বিভিন্ন ধরনের গাছপালা। কিছু চিনলাম, কিছু চিনলাম না। নং ডাওয়ার বারান্দায় বসেছিলেন। আমাদের দেখেই বললেন, এসো, যেন জানতেন আমরা আসব। সুব্রতর বিষয়টা তাকে বললাম। তিনি শুনলেন। তারপর কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, 3য় রাত আজ। তোমার ভাই সেই সত্তার সাথে একটা যোগ তৈরি করে ফেলেছে। সে যোগ ভাঙতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কিভাবে? নং ডাওয়ার বললেন, সেই সত্তা নদীর একটি নির্দিষ্ট জায়গায় থাকে। পুরনো কালের কথা অনুযায়ী সেই জায়গার কাছে একটা বিশেষ পাথর আছে, লাল রঙের। সেই পাথরে একটি নির্দিষ্ট চিহ্ন আঁকতে হবে। চিহ্ন আঁকলে সত্তার যোগ কেটে যায়। সুব্রত জিজ্ঞেস করল, কখন? নং ডাওয়ার বললেন, দিনের বেলায়, নট রাতে। আমরা বললাম, কাল ভোরে করব। নং ডাওয়ার মাথা নাড়লেন, ভালো, কিন্তু আজ রাতে তোমার ভাইকে নদীর কাছে যেতে দেবে না। জানালা বন্ধ রাখবে। গান শুনলেও বাইরে যাবে না। আমরা গেস্ট হাউসে ফিরলাম। সন্ধ্যা হলো, রাত হলো। রাত 10টার দিকে সেই গান শোনা গেল। আমিও শুনলাম। এবার নদীর দিক থেকে ভেসে আসছে। সত্যি অদ্ভুত সুর, মানুষের কণ্ঠস্বর, কিন্তু ভাষা বোঝা যায় না। সুরের মধ্যে একটা টান আছে, যেন বলছে, এসো, এসো। আমি জানালা বন্ধ করে দিলাম, কিন্তু গান শোনা যাচ্ছে তারপরেও। সুব্রত বিছানায় বসে, কিন্তু তার পা মেঝেতে, চোখ বন্ধ। আমি ওকে ডাকলাম, সুব্রত দা। সে সাড়া দিল না। আমি কাঁধ ধরলাম। সে কাঁপল, চোখ খুলল, বলল, কোথায়? এখানে, গেস্ট হাউসে। আমি বললাম। সুব্রত বলল, আমি প্রায় উঠে যাচ্ছিলাম। আমি তার হাত ধরে বসে রইলাম সারা রাত। রাত 12টার পর গানটা থামল, কিন্তু তার আগে একটা ঘটনা ঘটল। ঘরের জানালা একটা ছায়া, বাইরে থেকে, যেন কেউ জানালার কাছে হাত দিয়েছে। আমি টর্চ চাললাম,
জানালার দিকে তাক করলাম। জানালার কাছে আঙুলের দাগ, 5টা আঙুলের দাগ, কিন্তু দাগের মাপ দেখে বুকটা ধক করে উঠল। আঙুলগুলো স্বাভাবিকের চেয়ে অনেক লম্বা, আর দাগের কোনটা? মানুষের আঙুলে কখনো এরকম দাগ হয় না। সুব্রতও দেখল, চুপ করে রইল। ভোর হওয়ার সাথে সাথে আমরা বেরোলাম। নংডাওয়ার আগের রাতেই আমাকে একটা মাটির পাত্রে কিছু রঙের গুঁড়া দিয়েছিলেন এবং বলেছিলেন কিভাবে সেই চিহ্ন আঁকতে হবে। নদীর ঘাট দিনের আলোয় শান্ত, পর্যটক তখনও আসেনি। আমরা গেলাম সেই বিশেষ জায়গায়, নংডাওয়ার যেটার কথা বলেছিলেন। ঘাট থেকে একটু দূরে ঝোপের মধ্যে লুকানো একটা লাল পাথর। পাথরটা দেখে থমকে গেলাম। পাথরের গায়ে আগে থেকেই কিছু আঁকা আছে, পুরনো, ক্ষয় হয়ে গেছে, কিন্তু একই ধরনের চিহ্ন। মানে আগেও কেউ এসেছিল, এই কাজ করেছিল। আমি নংডাওয়ারের বলা চিহ্নটা আঁকলাম রঙের গুঁড়া দিয়ে। ঠিক সেই মুহূর্তে নদীর জল একটু ঢেউ খেলে উঠল। কোনো বাতাস নেই, কোনো নৌকো নেই, কিন্তু জল ঢেউ খেলল। আর জলের মধ্য থেকে একটা শব্দ এলো, ঠিক গানের মতো নয়, একটা গোঙানির মতো শব্দ। তারপর থেমে গেল। আমরা ফিরে এলাম। সেদিন বিকেলেই সুব্রতর শরীর একটু ভালো লাগলো। রাতে ভালো ঘুমালো। পরের রাতে কোনো গান নেই, জানালায় কোনো ছায়া নেই। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। আমরা ডাউকি থেকে শিলংয়ে ফিরে এলাম। সবকিছু ঠিকঠাক মনে হচ্ছিল। সুব্রত তার স্বাভাবিক জীবনে ফিরছিল। কিন্তু শিলংয়ে ফেরার প্রায় 2 সপ্তাহ পরে সুব্রত আমাকে ফোন করলো রাত 12টায়। গলা কাঁপছে। সুব্রত বলল, রাজীব, সে এখানে এসেছে। আমি বললাম, কি বলছিস? সুব্রত বলল, সেই গান শিলংয়ে, আমার বাড়ির বাইরে। আমার হাত ঠান্ডা হয়ে গেল। সুব্রতর বাড়ি শিলং শহরের মধ্যে, নদী থেকে অনেক দূরে। এখানে কিভাবে? আমি বললাম, জানালা বন্ধ রাখ, বাইরে যাস না, আমি আসছি। ট্যাক্সি ধরে পৌঁছালাম। সুব্রতর বাড়ির গেটের বাইরে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য মনে হলো রাস্তার শেষে অন্ধকারে কিছু একটা আছে, একটা সাদা অবয়ব। কিন্তু ঠিক যখন তাকালাম, সেখানে আর কিছু নেই। সুব্রতর বাসায় ঢুকলাম। সুব্রত সোফায় কুঁকড়ে বসে, ঘামছে। সুব্রত বলল, চলে গেছে, তুই আসার একটু আগে গান থামল। আমি নংডাওয়ারকে ফোন করলাম। ফোন ধরলেন। বললাম, কি হয়েছে? নংডাওয়ার বললেন, এটা হতে পারে। যে সত্তা একবার কাউকে চেনে, সে শুধু জায়গায় আটকে থাকে না, সে সেই মানুষকে অনুসরণ করতে পারে। কিন্তু পাথরে চিহ্ন আঁকার পরে তার শক্তি কমে যাওয়ার কথা। এটা শেষ চেষ্টা। নংডাওয়ার বললেন, আমি একটা জিনিস পাঠাবো, সেটা সুব্রতর গলায় পড়তে হবে। 2 দিন পরে একটা ছোট্ট পার্সেল এলো। ভেতর একটা সুতার মালা, সাথে একটু শিকড় বাকল। সুব্রত পড়ল। সেই রাতের পর থেকে আর কোনো গান আসেনি। সুব্রত এখন ঠিক আছে, সুস্থ আছে। কিন্তু সুব্রত আর কখনো ডাউকিতে যায়নি, যাবে না বলেছে। আর বলেছে সেই মুহূর্তের কথা, যখন পা জলে দিয়েছিল, সেই ঠান্ডা অনুভূতি সে কোনো দিন ভুলতে পারেনি। সে বলে, সেই ঠান্ডাটা শুধু পায়ে ছিল না, বুকের মধ্যেও ছিল, যেন ভেতর থেকে কিছু একটা টান ছিল। শেষে বলি, ডাউকি সত্যি অসাধারণ সুন্দর একটা জায়গা, কিন্তু সেই সৌন্দর্যের নিচে কি আছে তা হয়তো জানার দরকার নেই। কিছু জল এত স্বচ্ছ যার তলদেশ স্পষ্ট দেখায়, আর কিছু জল এত গভীর যার তলদেশ দেখতে গেলে নিজেই সেই গভীরতায় হারিয়ে যেতে হয়। এই ছিল আজকের প্রথম ঘটনা। রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার, তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন আজকের দ্বিতীয় ঘটনার জন্য। দ্বিতীয় ঘটনা গুজরাটের ভাবনগরের এক ছোট্ট গ্রামের ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন মনোজ পাটিল। মনোজ গুজরাটের ভাবনগর জেলার কাছে একটা ছোট্ট গ্রামের বাসিন্দা। বয়স 32, পেশা একটি বেসরকারি স্কুলে শারীর শিক্ষা শিক্ষক। শান্ত মানুষ, হাসি খুশি। কিন্তু এই ঘটনা তাকে বদলে দিয়েছে। যে মানুষ আগে রাতে হই হুল্লোড় করে বেড়াতো, সে এখন সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসে। অসংখ্য ধন্যবাদ মনোজকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি মনোজের ভাষায় বলছি, ঠিক যেভাবে তিনি বিস্তারিত জানিয়েছেন সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের 4 জনের বন্ধুত্বের কথা বলতে গেলে শুরু করতে হবে ছোটবেলা থেকে। 4 জন, আমি মনোজ,
দীপক মেহতা, বিকাশ সোলাঙ্কি আর হর্ষ ভাট। আমরা একই গ্রামে বড় হয়েছি, একই স্কুলে পড়েছি, একসাথে মাঠে খেলেছি। বন্ধুত্বটা ছেলেবেলায় যে ধরনের হয় সেই ধরনের। একে অপরের ঘরে খাওয়া দাওয়া, একে অপরের পরিবারকে চেনা, একে অপরের গোপন কথা জানা। বড় হতে হতে আমাদের পথ আলাদা হলো। দীপক ব্যবসায় ঢুকল, বিকাশ চাকরি পেল পাশের শহরে, আমি শিক্ষকতায়। আর হর্ষ একটা ছোট্ট গাড়ি চালানোর কাজ করত, ট্রাক ড্রাইভার। হর্ষটা ছিল আমাদের মধ্যে সবচেয়ে প্রাণবন্ত, হাসি লেগেই থাকতো মুখে। ক্যারাম বোর্ডে সে আমাদের চারজনের মধ্যে সবচেয়ে ভালো ছিল। বলতো, মনোজ, ক্যারামে আমি থাকলে তোমাদের জেতার সুযোগ নেই। আর সত্যিই থাকতো না। হর্ষ যেদিন খেলতো সেদিন বাকি তিনজন শুধু হারত। আমাদের অভ্যাসটা কিভাবে শুরু হয়েছিল মনে নেই। কখন থেকে যে প্রতি সন্ধ্যায় চারজন মিলে ক্যারাম বোর্ড নিয়ে বসতাম ঠিক মনে নেই, কিন্তু অন্তত 20 বছর ধরে এই অভ্যাস ছিল। বিকাশ পাশের শহরে থাকলেও সন্ধ্যায় ফিরে আসত। দীপকের দোকান বন্ধ হলেই আসতাম, আমার স্কুল ছুটি হলেই আসতাম। খেলার জায়গাটা ছিল দীপকের বাড়ির সামনের বারান্দায়, বড় বারান্দা, পুরনো কাঠের মেঝে। বারান্দায় একটা বাল্ব ঝুলত, হলুদ আলো। সেই আলোয় ক্যারাম বোর্ড, 4 কাপ চা, 4 বন্ধু। তারপর সেই সন্ধেটা এলো 2016 সালের ডিসেম্বর মাস। হর্ষ তখন একটা লম্বা ট্রিপে বেরিয়েছিল, মালবাহী ট্রাক নিয়ে দূরে কোথাও যাওয়ার কাজ। রাতে ফিরছিল, পথে একটা দুর্ঘটনা হলো। ট্রাকটা রাস্তার পাশে একটা গাছের সাথে ধাক্কা খেল। হর্ষ ঘটনাস্থলেই মারা গেল। হর্ষের বয়স তখন 25। সেই মৃত্যুর খবরটা যখন এলো, সেটা শুধু একজন বন্ধুর মৃত্যু ছিল না, সেটা আমাদের সেই 20 বছরের অভ্যেসের একটা অংশ মারা যাওয়ার মতো ছিল। হর্ষকে কবর দেওয়ার পর সেই বারান্দায় অনেক দিন ক্যারাম বোর্ড ওঠেনি। প্রায় 6 মাস পরে আমরা আবার বসলাম, 3 জন। হর্ষের জায়গাটা ফাঁকা। দীপক বলল, হর্ষটা থাকলে আজ আমাদের ছাড়তই না আজ। আমরা একটু হাসলাম, কিন্তু সেই হাসিতে একটা বিষণ্ণতা ছিল। 3 জন খেলতে শুরু করলাম। অভ্যেসটা আবার তৈরি হলো 3 জনের। সন্ধে বসা, ক্যারাম বোর্ড, চা। কিন্তু সবাই একটা জিনিস অনুভব করতাম, খেলতে বসলে মনে হতো যেন একজন কেউ নেই, একটা অনুপস্থিতি। হর্ষ না থাকার কারণে যে শূন্যতা, সেটা বারান্দায় সবসময় থাকত। বছর 2 কিভাবেই কাটল। তারপর একটা ঘটনা ঘটল। হর্ষের মৃত্যুর প্রায় 2 বছর পরের কথা। সন্ধে আমরা 3 জন বসেছি, খেলছি। বারান্দায় সেই হলুদ বাল্বের আলো। হঠাৎ বিকাশ বলল, তোমরা কি খেয়াল করেছ? আমরা তাকালাম। বিকাশ বলল, বোর্ডের কোণে একটা গুটি আছে, কিন্তু সেটা আমাদের কারো নয়। আমরা তাকালাম। সত্যি, বোর্ডের এক কোণে একটা সাদা গুটি, কিন্তু আমাদের 3 জনের হিসেব মিলিয়ে দেখলাম সেটা কারো নেই। দীপক বলল, হয়তো খেলতে খেলতে ভুলে সরে গেছে। আমরা আর কিছু বলিনি, কিন্তু পরের রাতেও একই ঘটনা, সেই একটা অতিরিক্ত গুটি। তৃতীয় রাতে বিকাশ বলল, এটা প্রতি রাতেই হচ্ছে, এটা খেয়াল করছো? আমরা একটু চুপ হয়ে গেলাম। দীপক বলল, হর্ষ কোন রঙের গুটি খেলতো? আমরা মনে করলাম, হর্ষ সাদা গুটি খেলতো। বিকাশ বলল, গুটিটা সাদা। সেই রাতে আমরা একটু আগে উঠে গেলাম, কিন্তু পরের রাতে আবার বসলাম। খেলা শুরু হলো। আমি স্ট্রাইকার মারলাম, দীপক মারল, বিকাশ মারল। তারপর কেউ স্ট্রাইকার তুলল না, কিন্তু বোর্ডে একটা গুটি সরল। আমরা 3 জন একে অপরের মুখের দিকে তাকালাম। কেউ স্ট্রাইকার তোলেনি, কিন্তু একটা গুটি নিজে নিজে সরে গেছে। দীপক উঠে গেল, বিকাশও উঠে গেল। আমি বোর্ডের সামনে বসে থাকলাম। কয়েক মুহূর্ত চুপ করে থেকে আমি বললাম, খুব আস্তে, হর্ষ? কোনো জবাব নেই। আমি উঠে গেলাম। সেই রাতে আমরা 3 জন কেউ ঘুমাইনি, কিন্তু কেউ কারো সাথে কথাও বলিনি। পরের দিন সকালে 3 জন দীপকের বাড়িতে জড়ো হলাম। দীপক বলল, আমরা কি আর বসবো? বিকাশ বলল, না। আমি চুপ করে থাকলাম। দীপক বলল, তাহলে বোর্ডটা তুলে রাখা যাক। কিন্তু বোর্ডটা তোলা হলো না, কারণ সেই বিকেলেই একটা ঘটনা ঘটল। দীপকের মা, বয়স্ক মহিলা, হর্ষকে নিজের ছেলের মতো ভালোবাসতেন। তিনি বারান্দায় এলেন, দেখলেন বোর্ড পড়ে আছে।
জিজ্ঞেস করলেন, আজ খেলবে না? দীপক বলল, না মা। দীপকের মা একটু চুপ করলেন, তারপর বললেন, হর্ষ তো কাল রাতে এসেছিল। আমরা তিনজন চমকে উঠলাম। দীপকের মা বললেন, রাত 12টার দিকে আমার ঘুম ভেঙে গেছে। শুনলাম বারান্দায় শব্দ, উকি দিয়ে দেখলাম বারান্দায় বোর্ডের সামনে হর্ষ বসে, কিন্তু অন্য 3টি জায়গা ফাঁকা, সে একা বসে আছে। আমরা কথা বলতে পারলাম না। দীপকের মা বললেন, আমি ডাকতে যাব ভাবলাম, কিন্তু তখনই সে উঠে গেল, বারান্দা থেকে চলে গেল। আমি ভাবলাম স্বপ্ন দেখলাম, কিন্তু মনে হলো না স্বপ্ন। দীপকের মায়ের গলায় কোনো ভয় নেই, তিনি এটাকে ভয়ের বিষয় হিসেবে নেননি, বরং বললেন, ছেলেটা খেলা মিস করছে, তোমরা কেন বসছো না? আমরা একে অপরের দিকে তাকালাম। বিকাশ বলল, মাসি, আপনি ভয় পাননি? দীপকের মা বললেন, না, হর্ষকে ভয় পাবো কেন, সে তো আমাদের ছেলে। সেই সন্ধে আমরা বসলাম, কিন্তু এবার বোর্ডের সামনে 4টি জায়গা তৈরি করলাম। 4 কাপ চা রাখলাম, 1টা কাপ হর্ষের জায়গায়। খেলা শুরু হলো। প্রথম কয়েক রাউন্ড স্বাভাবিক ছিল, 3 জনই খেললাম। তারপর হর্ষের পালা এলো। আমরা চুপ করে বসে থাকলাম, কেউ কিছু বললাম না। বোর্ডে কিছু হলো না। আমরা পরের পালায় চলে গেলাম, কিন্তু 3য় রাউন্ডে হর্ষের পালায় একটা গুটি সরল, আস্তে আস্তে, নিজে নিজে, এবং সেটা ঠিক সেইভাবে সরল যেভাবে হর্ষ খেলত। হর্ষের একটা বিশেষ স্টাইল ছিল, গুটিকে বোর্ডের কোনায় ঠেলে দেওয়া, তারপর সেখান থেকে একটা বাঁক নিয়ে পকেটে ফেলা, সেই একই বাঁক। দীপক নিচু গলায় বলল, হর্ষ? গুটি পকেটে পড়ল। আমাদের 3 জনের চোখ ভিজে গেল। সেই রাত থেকে প্রতি সন্ধে 4 জনের খেলা শুরু হলো। হর্ষের পালায় গুটি সরে, সব সময় না, কোনো কোনো রাতে, কিন্তু যখন সরে তখন সেই চেনা স্টাইলে। বছর গেল, 2 বছর, 3 বছর। এই অভ্যেসটা আমাদের কাছে স্বাভাবিক হয়ে গেল। ভয় কমে গেল, বরং একটা সান্ত্বনা তৈরি হলো, হর্ষ যেন আমাদের সাথেই আছে। কিন্তু 5ম বছরে একটা ঘটনা ঘটল যা আগের সব ঘটনাকে ছাপিয়ে গেল। সেই রাতে আমরা 3 জন খেলছিলাম। হর্ষের পালায় গুটি সরেছে, খেলা চলছে। হঠাৎ বিকাশ বলল, তোমরা কি গন্ধ পাচ্ছ? আমরা নাক তুললাম, বিড়ির গন্ধ। হর্ষ বিড়ি খেত, ছোট্ট বিড়ি, দেশি ব্র্যান্ডের। খেলতে খেলতে মাঝে মাঝে একটা ধরাতো। বারান্দায় বিড়ির গন্ধ, কিন্তু আমাদের 3 জনের কেউ বিড়ি খায় না। দীপক বলল, এটা কোথা থেকে আসছে? কেউ জবাব দিতে পারলাম না। গন্ধটা কয়েক মিনিট থেকে মিলিয়ে গেল, কিন্তু সেই রাতের আসল ঘটনা আরো পরে। খেলা শেষ করে আমরা উঠব ভাবছি, তখন রাত প্রায় 10টা। দীপক চা নিতে রান্নাঘরে গেল, বিকাশ মোবাইল দেখছে, আমি বোর্ড গুটিয়ে রাখছি। তখন দীপকের মা বারান্দায় এলেন, বললেন, বাইরে কে? আমি বললাম, কি? দীপকের মা বললেন, বারান্দার বাইরে কেউ দাঁড়িয়ে। বিকাশ উঠল, বাইরে তাকালো। বারান্দার বাইরে গেটের কাছে একটা অবয়ব। হলুদ বাল্বের আলো সেখানে ঠিকমতো পৌঁছায় না, তাই অস্পষ্ট, কিন্তু দাঁড়ানোর ভঙ্গিটা চেনা। হর্ষ একটু কাঁধ ঝুলিয়ে দাঁড়াতো, ডান হাত প্যান্টের পকেটে, সেই ভঙ্গিতে। বিকাশ বলল, মনোজ। আমি উঠলাম, তাকালাম, সেই অবয়ব স্থির। দীপক রান্নাঘর থেকে ফিরল, দেখল, বলল, হর্ষ। অবয়বটা একটু নড়ল, মাথা একটু ঝুঁকল, যেভাবে হর্ষ হাসলে মাথা ঝোঁকাত। আমরা 3 জন গেটের কাছে গেলাম। কাছে যেতেই অবয়বটা ধীরে ধীরে মিলিয়ে গেল, কিন্তু গেটের কাছের মাটিতে আধপোড়া একটা বিড়ি, তাজা, সবে নেভা। আমরা 3 জন ওখানে দাঁড়িয়ে থাকলাম কতক্ষণ বলতে পারবো না। সেই রাতে কেউ কিছু বললাম না। পরের দিন সকালে দীপক বলল, আমরা কি বন্ধ করব? বিকাশ বলল, কি বন্ধ করব? দীপক বলল, খেলা। আমরা 2 জন চুপ করে রইলাম। দীপক বলল, আমি ভাবছি হর্ষ কি শান্তিতে নেই? আমরা তাকে এখানে আটকে রাখছি। আমাদের এই খেলা কি তাকে মুক্তি পেতে দিচ্ছে না? এই কথাটা আমাদের মাথায় ঢুকে গেল। আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের গ্রামের পুরনো মন্দিরের পুরোহিতের সাথে কথা বলবো।
বৃদ্ধ পুরোহিত, 70-এর ওপরে বয়স, শাস্ত্রজ্ঞ মানুষ। পুরোহিত শুনলেন, কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, এই ধরনের ঘটনা বিরল নয়। কোনো মানুষ যখন হঠাৎ চলে যায় অকালে, অপ্রস্তুতে, তখন তার অনেক টান অসম্পূর্ণ থাকে। সেই টান তাকে ফিরিয়ে আনে। পুরোহিত বললেন, হর্ষের সেই টান ছিল এই বন্ধুত্ব, এই খেলা। সে ছাড়তে পারেনি। দীপক জিজ্ঞেস করল, সে কি শান্তিতে নেই? পুরোহিত বললেন, সব ক্ষেত্রে একরকম নয়। কেউ কেউ শান্তিতে থেকেও ফিরে আসে, কারণ ভালোবাসা মৃত্যুর পরেও থাকে। পুরোহিত বললেন, কিন্তু একটা কথা মনে রেখো, যে মানুষ মারা গেছে তার জায়গা এই পৃথিবীতে নয়। সে আসে কারণ তোমরা তাকে ডাকছ, জায়গা রাখছ, চা রাখছ, তার জায়গায় বসার ব্যবস্থা রাখছ। আমি জিজ্ঞেস করলাম, তাহলে কি বন্ধ করতে হবে? পুরোহিত বললেন, এটা তোমাদের সিদ্ধান্ত, কিন্তু একটু একটু করে যদি হর্ষের জায়গাটা কমাতে পারো, 4 থেকে 3-এ আসতে পারো, তাহলে হয়তো সে ধীরে ধীরে নিজের পথে যাবে। আমরা ফিরে এলাম। সেই সন্ধ্যায় বসলাম, কিন্তু এবার 4 কাপ চা না রেখে 3 কাপ রাখলাম। হর্ষের জায়গায় চেয়ার নেই। খেলা শুরু হলো। হর্ষের পালায় কিছু হলো না, গুটি সরল না। আমরা 3 জন খেললাম, কিন্তু সেই রাতে খেলা শেষে বারান্দায় বিড়ির গন্ধ এলো, তারপর চলে গেল। পরের রাতেও তাই, তারপরের রাতেও, 3 সপ্তাহ ধরে। তারপর একদিন রাতে গন্ধ এলো না, পরের রাতেও না। হর্ষের পালায় আর গুটি সরে না, বারান্দায় বিড়ির গন্ধ আসে না, গেটের কাছে আর কোনো অবয়ব নেই। কিন্তু এই ঘটনার পরের বছরে, হর্ষের মৃত্যুর 7 বছরের মাথায় একটা ঘটনা ঘটল, যা আমি আজও ভুলতে পারি না। সেদিন হর্ষের মৃত্যুর বার্ষিকী ছিল। আমরা 3 জন হর্ষের বাড়িতে গেলাম, তার মাকে সান্ত্বনা দিলাম। তারপর সন্ধ্যায় দীপকের বারান্দায় বসলাম পুরনো অভ্যেসে, কিন্তু ক্যারাম বোর্ড বের করলাম না, শুধু বসলাম। 3 কাপ চা। আমরা হর্ষের কথা বলছিলাম, তার হাসির কথা, তার বিড়ির কথা, তার সেই ক্যারামের চাল। হঠাৎ দীপক বলল, সেই ক্যারাম বোর্ডটা বের করি। বিকাশ বলল, আজকের দিনে? দীপক বলল, আজকের দিনেই তো বের করা উচিত। আমরা বোর্ড বের করলাম, 3 জন বসলাম, কিন্তু সেদিন খেলার শুরুতেই দেখলাম 4টি জায়গায় গুটি সাজানো। 3 জন সাজিয়েছি, কিন্তু 4র্থ জায়গার গুটিও সাজানো। আমরা কেউ সাজাইনি। দীপক বলল, তোমরা সাজিয়েছ? আমরা বললাম না। চুপ করে থাকলাম কিছুক্ষণ। তারপর আমি বললাম, খেলি, আজকে 4 জন। খেলা শুরু হলো। হর্ষের পালায় গুটি সরল, শুধু সরল না, একটার পর একটা গুটি পকেটে ফেলল, সেই চেনা স্টাইলে। 1 রাউন্ডে হর্ষ প্রায় জিতেই গেল। আমরা 3 জন চুপ করে বসেছিলাম। কাঁদছিলাম নাকি হাসছিলাম বলতে পারবো না। খেলা শেষ হলো, তারপর বিড়ির গন্ধ এলো, কিছুক্ষণ থেকে গেল। সেদিনের পর থেকে হর্ষ আর আসেনি, কিন্তু আমরা প্রতি বছর তার মৃত্যুর বার্ষিকীতে একই কাজ করি। বোর্ড বের করি, 4টি জায়গায় গুটি সাজাই, খেলি। হর্ষের জায়গার গুটি কখনো সরে, কখনো সরে না, কিন্তু প্রতি বছর সেই রাতে বিড়ির গন্ধ আসে। মনোজ শেষে বলেছিল, আমি জানি না এটা বিশ্বাস করা উচিত কিনা, আমি জানি না এটা হওয়া সম্ভব কিনা, কিন্তু এটা হয়েছে। আমরা 3 জন দেখেছি, দীপকের মা দেখেছেন, সেই বিড়ির গন্ধ পেয়েছি। মনোজ বলেছিল, ভালোবাসা যদি মৃত্যুর পরেও থাকে তাহলে সেটা ভয়ের নয়, কিন্তু সেটা বুকের মধ্যে একটা অদ্ভুত ব্যথা তৈরি করে, যে ব্যথা হাসির মতো, কান্নার মতো, দুটো একসাথে। 7.5 বছর আগে হর্ষ চলে গিয়েছিল, কিন্তু সন্ধ্যায় যখন ক্যারাম বোর্ড সামনে আসে, তখন সেই 4র্থ জায়গাটা কখনো কখনো ফাঁকা থাকে না। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 150-র 2টি ঘটনা এখানেই শেষ হলো। মেঘালয়ের ডাউটির সেই নদীর তীরে, যেখানে জল এতটাই স্বচ্ছ যে নৌকা শূন্যে ভাসে মনে হয়, সেই জলের নিচে যে সত্তা ঘুমায়, সে রাতে জেগে ওঠে। তার গান শুনলে পা এগিয়ে যায় জলের দিকে। সুব্রত সেই টান অনুভব করেছিল, সেই বরফ ঠান্ডা জলে পা দিয়েছিল এবং কি ননসে পালিয়েছিল। আর গুজরাটের ভাবনগরের সেই ছোট্ট গ্রামের বারান্দায় সন্ধ্যার হলুদ আলোয় 7.5 বছর ধরে একটা বন্ধুত্ব মৃত্যুকে অস্বীকার করে এসেছে। হর্ষ চলে গেছে, কিন্তু তার পালায় গুটি সরেছে, তার বিড়ির গন্ধ এসেছে, তার চেনা ভঙ্গিতে কেউ গেটের কাছে দাঁড়িয়েছে। এই 2টি ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে মৃত্যু সব শেষ করে না। ভালোবাসা কিছু কিছু ক্ষেত্রে পর্দা ভেদ করে ফিরে আসে, কিন্তু সেই পর্দার এপার আর ওপারের মাঝে যে সীমারেখা, সেটা সব সময় পার হওয়া উচিত নয়, কারণ যে পার হয় সে সব সময় ফিরে আসতে পারে না।
ডাউকির জল আজও স্বচ্ছ, সেই বারান্দায় আজও প্রতি সন্ধ্যায় বোট বসে। কিন্তু রাতের গভীরে কি হয় তা শুধু তারাই জানে যারা সেই রাতে জেগে থাকে। যদি এরকম কোনো অভিজ্ঞতা আপনার বা আপনার পরিচিত কারোর জীবনে ঘটে থাকে, তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল অশরীরীঅফিসিয়াল@gmail.com। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক দিন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন, যেন পরের এপিসোড প্রকাশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পান। মনে রাখবেন, রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই আসর থেকে বেরোবার পথ নেই, কারণ ভয় যতক্ষণ আছে অশরীরী ততক্ষণ আছে। অন্ধকার যতক্ষণ থাকবে এই আসর চলতে থাকবে। আগামী নতুন এপিসোডে সম্পূর্ণ নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। রাতে একা নদীর ধারে যাবেন না। কোনো গান শুনলে জানালা বন্ধ রাখবেন। আর সন্ধ্যায় যখন বোর্ডে গুটি সাজাবেন, একবার গুনে দেখবেন কতটি জায়গায় গুটি পড়েছে আর কজন মানুষ সেই টেবিলে বসে আছে। শুভরাত্রি।